আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমি যে কারণে মানুষের সাথে ওঠা বসা করি না, বা যে কারণে পুরাতন ভাই বেড়াদার বন্ধু বান্ধবীদের সাথে ওঠা বসা করি না, এবং টক্সিক পিপলদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এই বিষয়ে কোরআনে কি বলছে, কোরআনের যে রেফারেন্স আয়াত, এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই ঘটনাগুলো জানলে কোরআনের আয়াতগুলো বা হাদিসগুলো বা রেফারেন্সগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। তো প্রথমে আপনাদেরকে কিছু আগে গল্প বলি। সেটা হলো 2014 সাল থেকে শুরু করে 2019-20 সাল পর্যন্ত আমি ছোট বাচ্চাদের দেখাশোনা করছি। যেমন রিশান, হেনা, নেহা, এদেরকে আমি দেখাশোনা করছি। তো এদের বিষয়ে আজকে কথা বলবো না, আজকে আমার ভাতিজার বিষয়ে কথা বলবো। যেমন আমার ছোট ভাতিজা, ওর উপর আমি এক্সপেরিমেন্ট চালায় দেখছি যে আপনি যখন ছোট বাচ্চাকে একটা খেলনা দিবেন, ছোট বাচ্চারা সাধারণত কি হয় যে খেলনার জন্য দেখবেন বাবার কাছে আবদার করে। হুম, বাবার কাছে, বড় বাবার কাছে, সবার কাছে দেখবেন আবদার করে। এখন তাকে যখন আপনি একটা খেলনা কিনে দিবেন, সে দেখবেন অনেক খুশি হয়। তো সে যখন অনেক খুশি হয়, দেখবেন কয়েকদিন সে খেলনাটা নিয়ে খেলবে। এরপরে দেখবেন একসময় খেলনাটা পুরাতন হয়ে যায়। তো যখন দেখবেন খেলনাটা পুরাতন হয়ে যায়, তখন সে কি করে, আবার আরেকটা নতুন খেলনার জন্য আবদার করে। তো এইটা আসলে একটা হিউম্যান, মানে সাইকোলজি। হিউম্যান, এভাবেই হিউম্যানকে ডিজাইন করা হয়েছে। যেমন ছোট বাচ্চারা যখন একটা খেলনা পায়, খেলনা পেলে খুব আনন্দ হয়। এরপরে আস্তে আস্তে এক সময় খেলনাটার প্রতি তার আগ্রহ কমে যায়। আবার সে নতুন খেলনার জন্য মানে মানে আবদার করে, বাবার কাছে দাবি করে। এটা আসলে আমার থিওরি না, আমি এটা একটা মুভি দেখে শিখছি। মুভিটা হলো টয় স্টোরি 4। টম হ্যাঙ্কস ছিল ওখানে, ভয়েস দিছে। তো এই মুভিটা দেখে আমি আসলে ব্যাপারটা শিখছি। শুধু মুভি দেখে শিখছি তা না, আমার জীবনেও মানে একই ঘটনা ঘটছে। তো বলতে গেলে যেমন আমার বাবা তো চাকরিজীবী ছিল। তো চাকরিজীবী সন্তান হওয়ার কারণে আমি বাংলাদেশের অনেক জায়গায় থাকছি। আমি প্রায় 8-9টা স্কুলে পড়াশোনা করছি। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, যে আমি যখন, যেমন আমরা দিনাজপুরে 10 বছর ছিলাম। তো ছোটবেলা থেকে শুরু করে 1998 সাল পর্যন্ত, আমি যদি মানে অ্যানালাইসিস করি, তো 1998 সাল পর্যন্ত আমি যেখানে থাকি, 2000 সাল পর্যন্ত আমি যেখানে থাকছি সেখানে অনেক সম্মান পাইছি, ভালোবাসা পাইছি। কিন্তু আমরা যখন কুড়িগ্রামে গেলাম, তো কুড়িগ্রামে গিয়ে কি হয়েছে যে ওইখানে আমি আগের মতো আর রেসপেক্ট পাই নাই। যেমন আমি যে স্কুলে পড়াশোনা করছি, কুড়িগ্রামের জসিমিয়া, ফুলবাড়ি থানার জসিমিয়া উচ্চ বিদ্যালয়, ওখানে আমি ক্লাস 8, 9 আর 10 3 বছর পড়াশোনা করছি। তো ওই স্কুলের টিচারগুলো হয়তো কি যে আমাকে বেল দিত না। এর আগে আমি যত জায়গায় পড়াশোনা করছি, ইংলিশ মিডিয়ামে পড়ছি, বাংলা মিডিয়ামে পড়ছি, সব জায়গায় আমাকে মানুষ সম্মান করতো, রেসপেক্ট করতো, ভালোবাসতো। কিন্তু আমি যখন কুড়িগ্রাম যাই ফার্স্ট আমার লাইফে, ওইখানে দেখছি যে মানুষজন আমাকে বেল দেয় না। হ্যাঁ, ওখানে রেসপেক্টও করে না, অবজ্ঞা করে আর কি মানুষজন। যেমন ওইখানকার কিছু টিচারের নামও আমার মনে আছে। যেমন জলিল স্যার, আবেদ স্যার, তারপরে ওবায়দুল স্যার, তারপরে আইয়ুব স্যার, তারপরে আরও অত নাম অত আমার মনে নাই এখন। তো এরা হয়তো কি আমাকে তেমন বেল দিত না আর কি। তা আমার প্রশ্ন যে যার কাছে আমি বেলই পাচ্ছি না, তার সাথে আমি কেন ওঠা বসা করতে যাব বলেন? তাদের সাথে আমি যেমন এখন আমি কখনো ওই কুড়িগ্রামের কারোর সাথে আমি যোগাযোগ করি না। যোগাযোগ করি না কারণ আমি যখন কুড়িগ্রাম ছিলাম, 2000 সালে আমি যখন কুড়িগ্রাম ছিলাম, ওরা আমাকে কেউ বেল দিত না। তো ওরা 2000 সালে বেল দিত না, এখন চলে 2025। তো 2025-এ আমি কেন কুড়িগ্রামের মানুষের সাথে যোগাযোগ করতে যাব বলেন? আর আমি তো এখন কুড়িগ্রাম থাকি না, তাই না? তো ব্যাপারটা হলো কি, যে আমার ক্ষেত্রে এরকম জিনিসটা সবসময় ঘটছে। এরপরে আমরা যখন কুড়িগ্রাম থেকে যখন আমি রাজশাহীতে গেছি, রাজশাহীতেও একই ঘটনা ঘটছে। যেমন আমি আপনাকে একটু ডিটেলস বলি। আমি যখন কুড়িগ্রামে এসএসসি পাস করলাম 2003 সালে, এসএসসি পাস করার পর আমার ফ্রেন্ডরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে গেছে। যেমন সবুজ ছিল, ও ঢাকা চলে গেছে। শাকিল ছিল, সে রংপুর চলে গেছে। হাসু ছিল, সে রংপুর চলে গেছে। পল্লব, আমিনুল, এরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে গেছে। এখন আমি ছিলাম কুড়িগ্রামে। তো যারা মনে করেন একটু ভালো কলেজে চলে গেছে, তারা দেখা গেল কি আমাকে একটু নিচু চোখে দেখতো।
যারা একটু মনে করেন ভালো রেজাল্ট করছে এসএসসিতে, হ্যাঁ, আমার একটু দেখা গেলো যে খারাপ রেজাল্ট, তো ওরা করতে কি সবসময় আমাকে নিচু চোখে দেখতো, অবজ্ঞা করতো, হ্যাঁ, অবহেলা করতো, অসম্মান করতো। যেমন আমার এখনও মনে আছে যারা ওই যে রংপুরে চলে গেছে, হ্যাঁ, আমি তো তখন কুড়িগ্রামে, যে হলো একজন হলো রংপুর পুলিশ লাইনে ভর্তি হয়েছে, আর একজন রংপুর সরকারি কলেজে ভর্তি হয়েছে, আর একজন ঢাকা বিসিএ কি বিসিআইসি কলেজে ভর্তি হয়েছে। তো এরা যারা বিভিন্ন জায়গায় চলে গেছে, এরা দেখা গেলো কি আমাকে একটু নিচু চোখে দেখতো। তা আমার প্রশ্ন, যার কাছে আমি ভালোবাসা পাবো না, সম্মান পাবো না, যে আমাকে নিচু চোখে দেখবে, তার সাথে আমি কেন যোগাযোগ করতে যাবো বলেন? আমার এই যে রুহ, আমার এখানে যে রুহটা আছে, এটা তো আল্লাহ দেয় একটা গিফট, তাই না? তো এই রুহে কেন আমি ব্যাড ইনপুট দেবো বলেন? যে মনে করেন এই রুহে, এই যে মনে করেন এটা আমার রুহে মনে করেন এরকম করে চাকু মারতেছে, তো যে আমাকে চাকু মারতেছে আমি কেন তার কাছে যাব বলেন? তার সাথে আমি কেন যোগাযোগ করতে যাব? এটা আমার একটা লজিক আর কি। এই কারণে দেখা যায় যে আমি সবার সাথে যোগাযোগ করি না। যেমন আমি যখন রাজশাহীতে আসি, রাজশাহীর একটা এক্সাম্পল দিই, সেটা হলো যারা হলো রাজশাহীর লোকাল, যারা হলো রাজশাহীর স্থানীয়, এরা প্রচণ্ড অত্যাচার করতো। এরা সবসময় দাপট দেখায়, সবসময় ভাব দেখায় যে সে রাজশাহীর লোকাল। হ্যাঁ, রাজশাহীর লোকাল, মামুর বোটা চেরোস আমারে। হ্যাঁ, তো এরা সবসময় অত্যাচার করতো। তো আমার প্রশ্ন যে যারা এরকম অত্যাচার করে তার সাথে আমি কেন ওঠা বসা করতে যাব বলেন? যে মনে করেন সবসময় যে গুতায়, হ্যাঁ, সবসময় মনে করেন যে চাকু দিয়ে ভেবে গুতায়, যে সবসময় গুতায় তার সাথে আমি কেন ওঠা বসা করতে যাব বলেন? যেমন আমি যখন কলেজ যখন আমি পাশ করি, তো আমি যখন কলেজে পড়তাম, আমার এক ফ্রেন্ড ছিল, দিনার নাম, সে সবসময় আমাকে টিটকারি করতো যে আমি নাকি কলেজ পাশ করতে পারবো না, কারণ সায়েন্স নিয়ে পাশ করার মতো নাকি মেধা আমার নাই। আবার আমি একটা বড় ভাইয়ের কাছে প্রাইভেট পড়তাম, লতিফ ভাই, হ্যাঁ, উনি মাঝে মাঝে আমাকে টিটকারি করতো। তারপরে আমার এক ফ্রেন্ড ছিল মানজিদুল ইসলাম মুসা, হ্যাঁ, সেও আমাকে টিটকারি করতো। তো মুসা যখন দেখা গেল যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কলেজ পাশ করার পরে, তা আমি তাকে একদিন ফোন দিছিলাম যে আমি কলেজে ভর্তি হবো, এই ইউনিভার্সিটিতে ভর্তি হবো, তা তুমি একটু বুদ্ধি পরামর্শ দাও। তো মুসা আমার ফোন পেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার রেজাল্ট কত? তা আমি বলছিলাম আমার রেজাল্ট এত। তো সে তখন টিটকারি করে বলছিল যে যে রেজাল্ট করছো এটা বোর্ডে সার্টিফিকেট ফেরত দিয়ে আসো। মানে আমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা একটু খারাপ ছিল। তো সে তখন, আমার ওই ফ্রেন্ডটা মানজিদুল ইসলাম মুসা, সে তখন টিটকারি করে আমাকে বলতেছে যে তোমার যে রেজাল্ট, তুমি ইউনিভার্সিটিতে আর কি পড়বা, তুমি বোর্ডে সার্টিফিকেট ফেরত দিয়ে আসো। বলে আমাকে হাসাহাসি করছিল। তো যাক, সে হাসাহাসি করছে, বন্ধু মানুষ হাসাহাসি করতেই পারে, টিটকারি করতেই পারে, কিন্তু আমি খুব কষ্ট পাইছিলাম আমার লাইফে, আমি প্রচণ্ড কষ্ট পাইছিলাম তার এই কথায়। তো যার কারণে কলেজ লাইফের পরে আমি আর তার সাথে কখনো যোগাযোগ করি নাই। তার সাথে আমার ইউনিভার্সিটিতে দেখা হয় মাঝে মাঝে, সে আমাকে ডাকে, যে তার ডিপার্টমেন্ট ছিল টেক্সটাইল ডিপার্টমেন্ট, সে আমাকে ডাকতো যে আসো আমার ডিপার্টমেন্টে। তার বাসায়ও আমাকে ডাকে, আমি আমি যাইতাম না। সে এখন অনেক বড় পদে চাকরি করে, যাক, ও ইয়ার কি করছে ছোট, ওইসব তো আমি ধরি নাই, যাই হোক। কিন্তু আমার কথা যে যারা মনে করেন এই যে এরকম টিটকারি করে, হ্যাঁ, অবজ্ঞা করে, অবহেলা করে, তাদের সাথে আমি কেন ওঠা বসা করতে যাবো বলেন? যেমন আমার আমার সিচুয়েশনটা এখন দেখুন, সাপের কথা যদি আপনি চিন্তা করেন, সাপ দেখবেন যে এইভাবে এইভাবে যায়। আর যদি ক্যাঙ্গারুর কথা চিন্তা করেন, ক্যাঙ্গারু দেখবেন এইভাবে 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 এইভাবে। তো সাপের জীবন আর ক্যাঙ্গারুর জীবন তো এক না, তাই না? কারণ আমার বাবা ছিল চাকরিজীবী, চাকরিজীবীর কারণে আমাকে সবসময় বদলির চাকরি, আমার বাবা 1-2 বছর পর পর আমার বাবা বদলি হয়। তা আমাকে করতে হয়েছে কি, সব জায়গায় আমাকে জিরো থেকে শুরু করতে হয়েছে। যেমন মনে করেন আমি যখন পঞ্চগড় ছিলাম, পঞ্চগড়ে যখন আমি থাকছি, আমি কি হয়েছে যে পঞ্চগড়কে আপন ভাবছি, পঞ্চগড়ের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করছি, পঞ্চগড়ের ভাষার সাথে নিজেকে অ্যাডজাস্ট করছি। এগুলো করতে কিন্তু আমার শ্রম ব্যয় হয়েছে, আমার কিন্তু অনেক ইনভেস্ট করতে হয়েছে। এরপরে যখন আমরা হঠাৎ করে পঞ্চগড় থেকে দিনাজপুরে ট্রান্সফার হয়ে গেলাম, আমার সব ইনভেস্টমেন্ট কিন্তু জিরো হয়ে গেল, গোল্লা। আমাকে দিনাজপুরে এসে আবার নতুন করে দিনাজপুরের ভাষা শিখতে হয়েছে, দিনাজপুরের পরিবেশ বুঝতে হয়েছে, দিনাজপুরের সাথে অ্যাডজাস্ট করতে হয়েছে, দিনাজপুরের এলাকার মানুষের সাথে আমাকে মিশতে হয়েছে, নতুন মানুষদের সাথে ওঠা বসা করতে হয়েছে, কোন জায়গায় কোন জিনিস পাওয়া যায়, কি পাওয়া যায়, নতুন করে আমাকে আবার ইনভেস্ট করতে হয়েছে। যখন আমি দিনাজপুরে ইনভেস্ট করা শুরু করলাম, ওখান থেকে আবার ট্রান্সফার হয়ে গেলাম আমরা আর এক জায়গায়, দিনাজপুরে। তো এই যে দিনাজপুরেই আমরা বিভিন্ন জায়গায় থাকছি 10 বছর। তো আমি যখন একটা জায়গা থেকে বদলি হয়ে আর একটা জায়গায় যাচ্ছি, যেমন 1900
1998 সালে আমরা ছিলাম হলো দিনাজপুর জেলার ডাঙ্গাপাড়া নামক একটা জায়গায়। তা এর আগে আমরা ছিলাম রামসাগর নামে একটা জায়গায়। তো রামসাগর থেকে যখন আমি ডাঙ্গাপাড়া আসছি, আমাকে তো আবার নতুন করে ভাষা শিখতে হয়েছে, নতুন করে এলাকার মানুষদেরকে চিনতে হয়েছে, নতুন স্কুলে ভর্তি হইতে হয়েছে, নতুন টিচারকে জানতে হয়েছে, টিচারের ভাষা বুঝতে হয়েছে। এখন দেখেন, আপনি যখন একটা জায়গায় থাকবেন, হ্যাঁ, যেমন আমার এক ফ্রেন্ড বলে যে তুমি যখন একটা জায়গায় গাড়ি চালাবা, তখন প্রতিদিন যখন গাড়ি চালাবা তখন তুমি বুঝবা যে কোন জায়গায় ব্রেক করতে হবে, কোন জায়গায় স্পিড বাড়াইতে হবে, কোন জায়গায় টার্ন করতে হবে, কোন জায়গায় ব্রেক করতে হবে, এটা তুমি বুঝবা। কারণ আমার ক্ষেত্রে কী হয়েছে যে আমি যখন রামসাগর থেকে যখন আমি ডাঙ্গাপাড়া চলে আসলাম, কিংবা আমি যখন পঞ্চগড় থেকে যখন দিনাজপুরে আসলাম, দিনাজপুরটা কিন্তু আমার কাছে নতুন। আমি কিন্তু জানি না কোন জায়গায় ব্রেক করতে হবে, কোন জায়গায় জোরে চালাইতে হবে, আমি কিন্তু জানি না। আমাকে কিন্তু সব নতুন করে শিখতে হয়েছে। হ্যাঁ, আবার ওখান থেকে যখন আমি আবার ট্রান্সফার হয়ে আসলাম ডাঙ্গাপাড়ায়, ডাঙ্গাপাড়ার স্কুল, নতুন স্কুলের নতুন বন্ধু বানাইতে হয়, নতুন টিচারকে জানতে হয়, সব কিছু আমাকে কিন্তু জিরো থেকে শুরু করতে হয়। তো এই করতে যেয়ে দেখা গেল যে এসএসসিতে আমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে। কারণ এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাবে, নতুন পরিবেশ, নতুন টিচার, হ্যাঁ, নতুন, এগুলো অ্যাডজাস্ট করতে এসবের পিছনে আমার ইনভেস্ট হয়ে গেছে। যেমন আমি যখন কুড়িগ্রাম যাই, কুড়িগ্রামের ভাষাটা কিন্তু আমি বুঝতাম না। ওদের ভাষা, ওরা কীভাবে কথা বলে যে আইলং, গেলং, খাইলং, যাইবার লাগছে, খাইবার লাগছে, এরকম করে কথা বলে। যেমন আমার এখনও মনে আছে যে আমাদের স্কুলে জলিল স্যার একবার ক্লাসের মধ্যে বলছিল, ওই যে বায়োলজি ক্লাসে, যে এই জিনিসটার নাম মাটিয়া। তা আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার মাটিয়া মানে কি? তা উনি অনেক মানে টিটকারি করছিল, গালিগালাজ করছিল। তো পরে যাই বুঝতে পারলাম মাটিয়া মানে হলো কলিজা। মাটিয়া মানে হলো কলিজা। তো একটা ভাষাগত একটা ব্যাপার আছে। আবার আমি যখন রাজশাহীতে গেছি, রাজশাহীর ভাষা দেখেন টোটালি ডিফারেন্ট। আমাকে কিন্তু রাজশাহীর ভাষার সাথে আবার নিজেকে অ্যাডজাস্ট করতে হয়েছে। তো এগুলো করতে যেয়ে আমার শিক্ষা জীবনে হয়েছে কি, এসএসসি এইচএসসিতে রেজাল্ট খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশে কি আপনি একাই কি চাকরিজীবীর সন্তান নাকি, আরও কি চাকরিজীবীর সন্তান নাই? হ্যাঁ, আছে। এখন সবার মানে ক্যাপাবিলিটি তো আর একরকম না, তাই না? যেমন আমি হাঁসের ডিম খাইলে আমার অ্যালার্জি হয়। সবার তো আর হাঁসের ডিম খাইলে অ্যালার্জি হয় না, তাই না? অনেকে আছে দেখেন হাঁসের ডিম খায়, কোনো সমস্যা হয় না। আবার আমি গরুর মাংস খাইলে দেখেন আমার অ্যালার্জি হয়। অনেক মানুষ আছে দেখেন গরুর মাংস, যেমন আমার বাবা, ওকে 5-6 কেজি গরুর মাংস দেনও খাই ফেলবো, ওর কিচ্ছু হয় না। আচ্ছা, আমি দেখেন গরুর মাংস খেলে আমার অ্যালার্জি হয়। তখন সবাই তো সব কিছু পারে না, তাই না? এখন আমার ক্ষেত্রে কী হয়েছে যে মানুষজনের সবসময়, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার বাবা চাকরিজীবী ছিল। আমি যেখানেই গেছি, যে জায়গায় গেছি, সব জায়গায় আমি এই 3-4টা জিনিস আমি কমন পাইছি। এক, মানুষজন অবিশ্বাস করে। 2, নিচু চোখে দেখে, সন্দেহ করে, অসম্মান করে, অবজ্ঞা করে। এই জিনিসগুলো আমি সব জায়গায় পাইছি। যেমন ঢাকায় যখন আমি আসছি, আমরা যখন এরকম চাকরিজীবী বাবা, সব জায়গায় এরকম দৌড়াদৌড়ি, আমরা একসময় ক্লান্ত হয়ে গেছিলাম। ক্লান্ত হয়ে আমরা চিন্তা করলাম যে ঢাকায় আমরা পার্মানেন্টলি চলে আসবো। তো ঢাকা যখন আমরা পার্মানেন্টলি চলে আসি, তখনও আমাদেরকে কিন্তু অনেক কষ্ট ফেস করতে হয়েছে। যখন ঢাকায় আসি, যারা ঢাকায় স্থানীয়, এরা কিন্তু অনেক অত্যাচার করছে। যেমন আমরা যখন খিলগাতে ভাড়া ছিলাম, তখন ওই ভাড়াটিয়া যারা, মানে মালিক যারা, তারা কিন্তু খুব অত্যাচার করে। হ্যাঁ, তারা কথায় কথায় বলে যে আমরা ঢাকার ছেলে, হ্যাঁ ঢাকার ছেলে আমরা। হ্যাঁ, খুব অত্যাচার করে এরা। এখন কারো রক্তে তো আর লেখা থাকে না যে ঢাকার রক্ত না রাজশাহীর রক্ত। তা আমরা যখন রাজশাহীতে যখন আমরা গেছিলাম, ওইখানকার স্থানীয়রাও অনেক অত্যাচার করতো, যে কথায় কথায় বলে ওরা রাজশাহীর লোকাল। হ্যাঁ, রাজশাহীর লোকাল। এখন রক্তের গায়ে তো আর লেখা থাকে না, হ্যাঁ, যে যে কোনটা রাজশাহীর রক্ত, কোনটা ঢাকার রক্ত, আর কোনটা কুড়িগ্রামের রক্ত, এটা তো আর লেখা থাকে না, তাই না? তো আমি যেখানেই গেছি সেখানেই যে স্থানীয়রা খুব অত্যাচার করে। তো যার কারণে যে এদের কাছ থেকে একটু দূরে থাকি আমি। হ্যাঁ, যে ঢাকার ছেলে। যেমন আমি যখন ঢাকায় আমরা আসি, বাসায় বলতে আমার এক ফ্রেন্ড ছিল, সে খুব অত্যাচার করতো যে সে ঢাকার ছেলে, ঢাকায় মানুষ হয়েছে। তো সে ঢাকায় মানুষ হয়েছে, তো আমি কী করবো বলেন? খুব অত্যাচার করতো, দাপট দেখাতো, ভাব দেখাতো। এরা সবসময় নিজেকে উঁচু হিসেবে রিপ্রেজেন্ট করতে চায়। যেমন খিলগাতে আমরা যাদের বাসায় ভাড়া ছিলাম, কিংবা বাসাবোর আমার যে ফ্রেন্ড, এরা সবসময় নিজেকে মানে উঁচা হিসেবে রিপ্রেজেন্ট করতে চায়। যে জিনিসটা আমাদের আসলে কোরআনে নিষেধ করা আছে। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলা আছে যে তোমরা মানুষকে অবজ্ঞা করিও না। হ্যাঁ, এটা আল্লাহ পছন্দ করে না। আবার সূরা জুমারের 60 নম্বর আয়াতেও বলা আছে যে আল্লাহ এগুলো পছন্দ করে না। তো যাই হোক, যারা অহংকার দেখাইছে, ভাব দেখাইছে, ওদের বিচার আল্লাহ করবে। আমি তো আর ওদের বিচার করবো না, বিচারের মালিক তো আর আমি না, ওদের আল্লাহ বিচার করবে। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার তো
সব জায়গায় এরকম, হ্যাঁ, অনেক মানুষের সাথে আমাকে উঠা বসা করতে হয়েছে। এখন আমার পক্ষে তো সবার সাথে সম্পর্ক রাখা সম্ভব না, তাই না? আর আমার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যে দেখা গেল যে আমি 1998 সালে ছিলাম হয়তো বা দিনাজপুরে, 1994 সালে ছিলাম হয়তো দিনাজপুরে। এখন আমি তো এখন থাকি ঢাকায়। ঢাকায় আমরা প্রায় 20 বছর পার হয়ে গেছে, আমরা স্থায়ীভাবে থাকি। এখন সেই 1994 সালের রেফারেন্স টেনে মানুষজন করে কি ঢাকায় আসে, এসে আমাদের বাসায় চলে আসে। এখন আমি বাবার চাকরির কারণে বাংলাদেশের অনেক জায়গায় থাকছি। এখন সবাই যদি এইভাবে ঢাকায় এসে আমার বাসায় চলে আসে, আমি তো সবাইকে জায়গা দিতে পারবো না, তাই না? আমার তো একটা লিমিটেশন আছে। এখন কি হয়, দেখা গেল কুড়িগ্রামের ওরা ঢাকায় আসে, এসে দেখা গেল আমার সাথে যোগাযোগ করে ওরা আমার বাসায় চলে আসে। আবার ওই দিনাজপুরের যারা আছে ওরা দেখা গেল যে ঢাকায় আসে, এসে আমার বাসায় চলে আসে। এখন আমি তো একটা বাসায় যদি আপনি আমার বাসায় আসেন, ঠিক আছে, আর আমার বাসায়ও তো আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, পরিবার আছে, তাই না? আর আমি কয়জনকে জায়গা দেবো বাসায় বলেন? আমার পক্ষে তো সবাইকে জায়গা দেওয়া সম্ভব না, এক। 2 নম্বর, সবার সাথে তো ব্যক্তিগত সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব না। আমারও তো ব্যক্তিগত লাইফ আছে। আমি কয়জন মানুষের সাথে সম্পর্ক মেনটেন করবো বলেন? সবার সাথে তো আমি সম্পর্ক মেনটেন করতে পারবো না, আমার তো একটা লিমিটেশন আছে। যেমন আপনি যদি একটা মোবাইলের কথা চিন্তা করেন, যেমন এই যে মোবাইল, এখন মোবাইলের মেমোরিতে তো একটা নির্দিষ্ট জায়গা থাকে যে আপনি 5 গিগা ছবি রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। ঠিক তেমনি আমার যে ব্রেন, আমরা যে হিউম্যান, আমরা তো এতগুলা রিলেশন মেনটেন করতে পারবো না। যেমন আমি মনে করেন 8টা স্কুলে পড়াশোনা করছি, 12টা শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করছি। আর সবগুলোর সাথে তো সবগুলোকে মনে রাখাও তো আমার সম্ভব না, সবগুলোকে সময় দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, তাই না? এত সময় আমি কিভাবে দিব বলেন? সময় আল্লাহ ভালোবেসে আমাকে 24 ঘন্টা সময় দেয়, সময়টা তো আমি আমার নিজের পিছনে ব্যয় করবো, তাই না? আমার তো পেটের ভাত জুটাইতে হবে, আমার পেটের ভাত তো আর একজন জুটাইয়া দিবে না, তাই না? তো এই কারণে দেখা যায় যে আমি সবার সাথে আসলে ওঠা বসা করি না। আমি একটু মানে কমাইতে চাই বলতে, আমি যখন রাজশাহীতে থাকি মিম স্টুডেন্ট কমপ্লেক্সে থাকতাম, তো ওইখানকার একজন মালিক ছিল, ওনার নাম আমি এখন ভুলে গেছি। তো উনি করতো কি, যে বেশি স্টুডেন্ট রাখতো না মানে কমপ্লেক্সে। তো উনাকে আমি একদিন জিজ্ঞেস করছি যে আপনি যদি বেশি স্টুডেন্ট রাখেন আপনার কমপ্লেক্সে, তাহলে তো আপনার প্রফিট। তো বেশি স্টুডেন্ট আপনি কেন রাখতে চান না? তো উনি বলছিল যে দেখো, আমি যদি বেশি স্টুডেন্ট আমার স্টুডেন্ট কমপ্লেক্সে রাখি, আমি কিন্তু এদেরকে সামলাইতে পারবো না, আমি এদেরকে কন্ট্রোল করতে পারবো না। হ্যাঁ, তখন দেখা যাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আমার স্টুডেন্ট কমপ্লেক্সের পরিবেশ নষ্ট হবে, মামলা মোকদ্দমা, আইনগত ব্যাপার, অনেক ঝামেলা সৃষ্টি হবে। এই কারণে আমি আসলে স্টুডেন্ট কমাইতে চাই, আমি কম স্টুডেন্ট রাখতে চাই আমার স্টুডেন্ট কমপ্লেক্সে। তো উনার মতো আমিও বলতে চাই যে আমার লাইফে আসলে আমি মানে কম মানুষের সাথে ওঠা বসা করতে চাই। কারণ কম মানুষের সাথে ওঠা বসা করতে চাই কী কারণে দেখেন, ওই যে আমার যেমন গ্রামের আত্মীয় স্বজন যারা, এরা দেখা গেলো অনেকে ঢাকা দেখে নাই কখনো। এখন এরা ঢাকা দেখতে আসে, এসে আমার বাসায় দেখা যায় 10 দিন, 15 দিন, 20 দিন করে থাকে। এখন এতে তো আমাদের সমস্যা হয়, তাই না? যেমন আমার মা হলো অসুস্থ, ওনার কোমরে সমস্যা আছে, আরও অনেক সমস্যা আছে। আর একটা বাসায় যখন একটা গেস্ট আসে তখন তো রান্না বান্নার অনেক ঝামেলা হয়। এখন রান্না বান্নার ঝামেলাগুলো করতে যেয়ে আমার মা দেখা যায় অসুস্থ হয়ে যায়। এখন এই কারণে দেখা যায় যে আমি কাউকে বাসায় আনি না। কারণ কি দেখেন, আমার বাসায় একটা গ্রামের আত্মীয় আসে, সেই আত্মীয়কে রাখতে হবে, খাওয়াইতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এটা তো একটা পেইন, একটা বার্ডেন, তাই না? আর আমার মা যদি সুস্থ হইতো, কিংবা আমার যেমন দেখেন আমার ছোট ভাই, ও সকালে উঠে অফিসে চলে যায়, আমার ছোট ভাইয়ের ওয়াইফ ও অফিসে চলে যায়, বাসায় থাকে শুধু আমার মা বাবা আমি হয়তো থাকি। এখন আমাদের পক্ষে তো সব মেনটেন করা সম্ভব না, তাই না? তো এখন এই যে গ্রাম থেকে যারা এই যে আসে ঢাকা শহর দেখতে, আমি কয়জনকে জায়গা দেবো বলেন? আমার পক্ষে তো সবাইকে আমারও তো একটা লিমিটেশন আছে। যেমন আমার এক লিখন ভাই নামে এক বড় ভাই ছিল, আশিকুল লতিফ হিমেল, উনি সময় টিভিতে চাকরি করতেন সম্ভবত, আগে 21 টেলিভিশনে ছিলেন। তো ওনার এক ফ্রেন্ড বগুড়া থেকে আসছে, বগুড়া আজিজুল হকে পড়তো। হ্যাঁ, এসে ওনার বাসায় চাকরি মানে মানে চাকরি খোঁজার জন্য আসছে, তখন উনি ওনার বাসায় রাখছে। তো একদিন ওই ফ্রেন্ডটা মানে ওই লিখন ভাই আমাকে বলতেছে যে দেখো, আমার বাসায় তো আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, আর আমার বন্ধু আসছে, এখন আমি তাকে কয়দিন রাখবো বলো? আমারও তো একটা লিমিটেশন আছে। এখন আমি একটা মানে ফ্যামিলি বাসা, আর ও একটা ব্যাচেলার ছেলে, একটা ব্যাচেলার ছেলেকে আমার বাসায় আমি কয়দিন রাখতে পারি? আমারও তো সমস্যা আছে। তো আসলে আপনার অন্যের দিকটাও দেখতে হবে। আবার
আমার দিকটাও তো দেখতে হবে, তাই না? কারণ আমিও তো ফ্যামিলি বাসায় থাকি। এখন আমার বন্ধু বান্ধব যারা, দেখা গেল যে আমার বাসায় আসলে আমি কয়জনকে জায়গা দেবো বলেন? তো এইসব কারণে দেখা গেল যে আমি একটু মানুষজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। এটা একটা কারণ। আবার আরও কিছু কারণ আছে, যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডদের পিছনে আমি অনেক ইনভেস্ট করছি। এদেরকে প্রতিনিয়ত আমি বাসায় নিয়ে আসছি, বাসায় নিয়ে এসে খাওয়াইছি, দাওয়াত দিছি, এদের পিছনে আমি অনেক টাকা পয়সা খরচ করছি, অনেক সময় ব্যয় করছি, অনেক ইনভেস্ট করছি, কিন্তু বিনিময়ে আমি কিছু পাই নাই। বিনিময়ে আমি যখন বিপদে ছিলাম, আমি যখন অসুস্থ ছিলাম, আমি যখন অভাবে ছিলাম, কাউকে আমি পাশে পাই নাই। যেমন একটা উদাহরণ দিই, আমার এক ফ্রেন্ড, নাম বলবো না আমি, সে থিসিসে আটকে গেছিল। থিসিস মানে তার বন্ধুরা তাকে থিসিস গ্রুপ থেকে বের করে দিয়েছিল। সে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছিল। তাকে আমি আমার গ্রুপে নিছিলাম। হ্যাঁ, তাকে সে পাশও করছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি পাশ করে সে ভালো চাকরি করে, এখন সে অনেক বড় পজিশনে আছে। তো তার কাছ থেকে কিন্তু বিনিময়ে আমি কিছুই পাই নাই। হ্যাঁ, বরং তার কাছ থেকে আমি উল্টাপাল্টা ব্যবহার পাইছি, খারাপ ব্যবহার পাইছি, মনে কষ্ট পাইছি আমি। এক, আমার আরেকটা ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটিতে, সে এক মেয়ের সাথে ছ্যাঁকা খাইছিল। হ্যাঁ, ছ্যাঁকা মাকা খায় দেখা গেল যে পাশ করতে পারতেছিল না। তো আমার থিসিস দিয়ে আমি তাকে সাহায্য করছি। তো সে মাঝে মাঝে একসময় আমার সাথে দেখা করতো। তো সে একদিন আমাকে বলতেছে যে, দেখো আমার ওয়াইফটা, আমি যখন সারাদিন অফিসে থাকি, আমার ওয়াইফটা আমার বাসায় একা থাকে। তো অফিস করার পরে তো আমি আমার ওয়াইফকে সময় দেবো, তাই না? আমার বন্ধু বান্ধবকে সময় দেবো কীভাবে? আমার ওয়াইফটা সারাদিন বাসায় একা থাকে, আমি গেলে আমার ওয়াইফটা কথা বলার মতো একজন মানুষ পায়। তা আমার তো তার দিকটা দেখতে হবে, তাই না? এটা সে আমাকে একদিন বলতেছে। তো ব্যাপারটা দেখেন, আসলে মানুষ যখন ইউনিভার্সিটিতে পড়ে, কলেজ ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটি যখন থাকে, তখন একটা বন্ধু বান্ধব থাকে, ক্ষেত্র থাকে। এরপরে আস্তে আস্তে আসলে নিজের একটা ক্ষেত্র তৈরি হয়, বউ বাচ্চা তৈরি হয়। সময়টা আসলে তখন ডিভাইডেড হয়ে যায়। তো ওই খেলনার মতো, হ্যাঁ, প্রথমে যে গল্পটা বলছিলাম আপনাদেরকে, যে ছোট বাচ্চারা যখন নতুন খেলনা পায়, দেখা যায় যে অনেক আগ্রহ থাকে। তো আমি যখন স্কুলে পড়তাম, তখন স্কুলে বন্ধু বান্ধব আমাকে অনেক সম্মান করতো। যখন আমার স্কুলে বন্ধু বান্ধবরা, যাদের নাম বললাম আমি, যে শাকিল, সবুজ, হাসু, হ্যাঁ, পল্লব, আমিনুর, এরা যখন কলেজে উঠে গেল, তখন এরা সবাই দেখলাম কলেজের বন্ধু বান্ধবকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমাকে আর বেল দেয় না। আবার আমি যখন স্কুল থেকে যখন কলেজে উঠলাম, আমার কলেজের বন্ধু বান্ধব যারা, যেমন এই যে মানজিদুল ইসলাম মুসা, হ্যাঁ, তারপরে যে আরও আছে যারা, ওর নাম কি, মুন, মাহবুব মোস্তফা মোস্তফা মুন, তারপরে হাসানুজ্জামান রনি, হ্যাঁ, এরা যখন, আমরা যখন কলেজে পড়তাম, এরা একসাথে ওঠা বসা করতাম। কিন্তু যেই কলেজ লাইফ শেষ হয়ে গেল, এরা বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে গেল, এরা তখন আমাকে আর বেল দেয় না। আবার আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার যারা ফ্রেন্ড ছিল, যেমন রাহেল, নবীন, বাবলু, হ্যাঁ, তারপরে অনু, দেলোয়ার, এরা দেখা গেল যে একসময় ভালোই আমাকে রেসপেক্ট করতো। কিন্তু ইউনিভার্সিটি শেষ করার পর যখন সবাই ভালো ভালো চাকরি করে গেল, দিয়ে দামি দামি চাকরি করতে গেল, সবাই আমাকে আর বেল দেয় না। তো ওই গল্পটার মতো আর কি, যে ছোট বাচ্চারা যখন দেখা যায় যে নতুন খেলনা পায়, খুব মানে আনন্দ হয়। এরপরে আস্তে আস্তে একসময় পুরাতন হয়ে যায়। আমিও পুরাতন হয়ে গেছি। তো ওই যে ইউনিভার্সিটিতে থাকতে, সরি ইউনিভার্সিটি না, কলেজে থাকতে এক মেয়ে আমাকে মেসেজ দিছিল, হ্যাঁ, যে নাথিং গোনা চেঞ্জ মাই লাভ ফর ইউ। সেই মেয়ে মনে হয় এখন 2-3 বাচ্চার মা হয়ে গেছে। তো সে আবেগের বশে দিছে আমাকে মেসেজ। এখন তো আর আমি তার কাছে ইম্পর্টেন্ট না, তাই না? আবার ওই যে ইউনিভার্সিটিতে থাকতে ওই যে এক মেয়ে, সে করছিল কি, আমাকে মেসেজ দিছে যে তুম হি হো अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, मेरा चैन भी मेरे दर्द भी मेरे आशिकी अब तुम ही हो। ওর সাথে আমি ওই যে ধানমন্ডি লেকে মাঝে মাঝে বয়ে থাকতাম। তো এখন তো আর সে আমাকে বেল দেয় না, তাই না? সে বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তা মানুষ আবেগের বশে এরকম অনেক কিছুই করে। যাক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এত বেশি না বলি। তবে আমি মানুষের সাথে যে কারণে ওঠা বসা করি না, এইগুলা ডিসকাস করলাম আপনার সাথে। আরও দু একটা কারণ আছে, যেমন মনে করেন যারা একটু বড় পদে চাকরি করে, হ্যাঁ, যারা একটু বড়, যেমন ওই যে একদিন রমনাতে গেছি আমি, ওই আইবি অফিসে, হঠাৎ করে একটা কলেজের এক বন্ধুর সাথে দেখা। তো সে দেখি নেতা খেতা নিয়ে, হ্যাঁ, এইভাবে 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 ঘুরে বেড়াচ্ছে। তা আমি বললাম, কিরে, এই কি মন্ত্রী টন্ত্রী হয়ে গেল নাকি? তো ওরা জিজ্ঞেস করলাম, কয় আমি এখন রাজনীতি করি। আমি কিসের রাজনীতি করে? কয় আওয়ামী লীগের। হ্যাঁ, এইভাবে হাত তুলতেছে, এইভাবে হাত তুলতেছে, এইভাবে। তো সে আমার বেলি দেয় না। তো
সে এখন রাজনীতি করে, নেতা খেতার সাথে তার ওঠা বসা। তো যে আমার বেল দেয় না তার কাছে আমি কেন ওঠা বসা করতে যাবো বলেন? আবার আমার যারা বন্ধু বান্ধব আছে যারা ইঞ্জিনিয়ার, মানে কলেজ ইউনিভার্সিটি যারা ফ্রেন্ড, এরা দেখা গেল অনেকে বড় বড় পদে চাকরি করে, লাখের উপর স্যালারি পায়। তো যারা মনে করেন একটু লাখের উপরে স্যালারি পায়, যারা ডিরেক্টর ম্যানেজার মানে বড় পোস্টে চলে গেছে, হ্যাঁ প্রজেক্ট মানে ডিপার্টমেন্ট হেড হয়ে গেছে, যারা ডিপার্টমেন্ট হেড, প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট হেড, ডিরেক্টর, তো এদেরকে ফোন দিলে, এদেরকে যখন মনে করেন আমি এই যে ফোন দিই, হ্যাঁ যদি ফোন দিই, এটা খুব ভাব ধরে, হ্যাঁ এটা কথা বলতে চায় না। আবার এদের সাথে দেখা করতে গেলেও সময় দিতে চায় না, বিরক্ত হয়। তো দেখা করতে গেলেও দেখা যায় যে বিরক্ত হয়, উল্টাপাল্টা কথা বলে। যেমন আমার একটা গল্প আমি বলি, স্কুলে থাকতে আমার একটা বন্ধু ছিল যার সাইকেল ছিল না। তো ওই বন্ধুটা করতো কি, আমার সাইকেল দিয়ে সে প্রাইভেটে যাইতো, আমার সাইকেলে চড়ে সে স্কুলে যাইতো। তো মাঝখানে 10-15 বছর পার হয়ে গেছে, ওর সাথে আমার যোগাযোগ ছিল না। হঠাৎ করে দেখি ঢাকায় একদিন তার সাথে আমার দেখা। তার এখন গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে গেছে। তো তার সাথে আমি দেখা করতে গেছি, তো সে আমার ওই 2 পয়সা দামও দেয় নাই। হ্যাঁ, তার সাথে আমি দেখা করতে গেছি, সে আমাকে এমন অবজ্ঞার সুরে কথা বললো, এমন অবজ্ঞার সুরে আমার সাথে আচরণ করলো। তো মনের দুঃখে ওর সাথে আমি দেখা করাই বন্ধ করে দিছি। একদিন ফোন দিছিলাম, লাস্ট আমি যেদিন ফোন দিছি সেদিন সে চরম বিরক্ত হয়েছে আমার ফোন পেয়ে। হ্যাঁ, সে চরম বিরক্ত, সে কথাই বলতে চাচ্ছে না। তো এরপরে আর আমি তাকে কখনো ফোন টোন দিই নাই, তার সাথে আর কখনো যোগাযোগ করি না। সে মাঝে মাঝে ফেসবুকে আমার সাথে নক করে, আমি আর কখনো অ্যাড করি নাই তাকে। তো যাক, অনেক কথা বললাম। তো আমার যেটা কথা সেটা হলো, আমি একসময় অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম। আমার কোনো বন্ধু বান্ধবকে আমি পাশে পাই নাই। আমি একসময় ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম। তো আমি একসময় ড্রাগ নিতাম না, মানে স্মোকিং করতাম না, অন্য কিছু করতাম না দেখে আমার বন্ধু বান্ধবরা আমাকে টিটকারি করতো, বলতো যে আমি অসামাজিক, হ্যাঁ খ্যাত গেঁয়ো এগুলো বলতো। তো মাত্রাতিরিক্ত তো স্মোকিং করার কারণে, ড্রাগ নেওয়ার কারণে আমি একসময় অসুস্থ ছিলাম। 3-4 বছর আমি অসুস্থ ছিলাম। তো যেই 3-4 বছর আমি অসুস্থ ছিলাম, কেউ আমার খোঁজ খবর নেয় নাই, আমার কেউ পাশেও ছিল না। আবার একটা সময় আমি দীর্ঘদিন অভাবে ছিলাম। তো আমি যখন অভাবে ছিলাম, কেউ আমার পাশে ছিল না। ওই যে স্কুলের ফ্রেন্ড, যাকে আমি সাইকেলে করে স্কুলে নিয়ে যেতাম, সেও পাশে ছিল না। আবার ইউনিভার্সিটিতে থাকতে যে থিসিসে আটকে গেছিলো, তাকে আমি সাহায্য করছি। যে আবার যে প্রেমে শেখা খাইছে, আবার আরও যারা ছিল, কেউ আমার পাশে ছিল না। তো যার কারণে আমার ভিতরে একটা মানে বোধ চলে আসছে যে আসলে আল্লাহ ছাড়া কেউ আপন নয়। ইভেন আমি যখন অভাবে ছিলাম, তখন আমার বাবা মার কাছ থেকে আমি যে পরিমাণ মানসিক টর্চারের শিকার হয়েছি, কোনো সৎ বাবা মাও এমনটা করে না। আমার বাবা মা আমার সাথে যা করছে আর কি। হ্যাঁ, তো এখন আমার কাছে যেটা ফিলিং, মানে আমি মনে করি এগুলো আমার জীবনে একটা মানে ভালো ঘটনা। কারণ এগুলো ঘটছে দেখে না আমি জানতে পারছি যে একমাত্র আপন হলো আল্লাহ, সৃষ্টিকর্তা। ওই যে আমার পিছনে দিয়ে রাখছি আমি। এই ঘটনাগুলো আমার জীবনে ঘটছে দেখে আমি না আমার রবকে চিনতে পারছি, আমার আল্লাহকে না আমি চিনতে পারছি। আল্লাহর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো হয়েছে। সেই 2011 সাল থেকে আমি ইসলামিক ক্রস রেফারেন্স নিয়ে কাজ করতেছি, ইসলামিক গবেষণাগুলো করতেছি। তো এই ঘটনাগুলো ঘটছে বলেই না আমি আসলে আল্লাহকে জানতে পারছি, আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো হয়েছে। তো এটা একটা, আমি মনে করি এটা আমার একটা মার্সি, আমার একটা রহমত, হ্যাঁ আল্লাহর। ওই যে আপনার সূরা বাকারায় একটা কথা বলা আছে, মহান আল্লাহ বলছে যে perhaps you hate a thing but it is good for you, perhaps you love a thing but it is bad for you, Allah knows while you know not। তো এই জিনিসগুলো আমার লাইফে ঘটছে, এই কারণে আমি আসলে দেখা গেলো যে এখন আর কারোর সাথে ব্যক্তিগত সম্পর্কে আমি জড়াই না। হ্যাঁ, কারোর সাথে দেখা গেল যে বন্ধুত্বও করি না, কারোর সাথে আমি মিশিও না। হ্যাঁ মিশি, তবে একটা ফর্মাল প্রফেশনাল একটা রিলেশন সেটা মেনটেন করি আমি। তো যাক, যেই আয়াতগুলা কিংবা যেই জিনিসগুলো আমাকে হেল্প করছে, আমি এখন আপনাকে সেই জিনিসগুলো দেখাবো। তার আগে আমি একটা জিনিস, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, এটা দেখেন এখানে লেখা আছে 82 FX। দেখেন এই যে এখানে লেখা আছে 82 FX। তো আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তখন আমার বাবার কাছ থেকে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর কিনে চাইছিলাম। তো আমার বাবা আমাকে লালমনিরহাট থেকে এই ক্যালকুলেটরটা কিনে দিয়েছিল। এটা হলো 82 FX। তো এইটাতে কিছু জিনিস আছে যেগুলো কাজ করে না। তো আমার বাবাকে বলছিলাম, বাবা আমাকে একটা 100 FX কিনে দেন। তা আমার বাবা আমাকে কিনে দেয় নাই।
তো আমার স্কুলে যারা পড়তো সবাই 100 FX ব্যবহার করতো, আমার শুধুমাত্র এই 82 FX। তো রাগ করে আমি আর ক্যালকুলেটর কিনি নাই। এই ক্যালকুলেটর দিয়েই আমি স্কুল পাস করছি, কলেজ পাস করছি, মাস্টার্স ইঞ্জিনিয়ার হয়েছি, বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছি, এমএসসি ইঞ্জিনিয়ার হয়েছি। এটা দিয়েই আমি দেশের বাইরে গবেষণা করছি, অনেকগুলো আমার বই প্রকাশ করছি জার্মানিতে। এটা দিয়েই আমি চাকরি করছি, সব কিছু আমি এটা দিয়েই করছি। আমার কিন্তু ক্যালকুলেটর কেনার এখন সামর্থ্য আছে, কিন্তু আমার যখন দরকার ছিল তখন কিন্তু আমি পাই নাই। এখন আমার বাবা আমাকে বলে যে তুই ক্যালকুলেটর কেন, এখন একটা কেন 1000টা ক্যালকুলেটর কেনার সামর্থ্য আমার আছে, কিন্তু ওই ফিলিংস তো আর আমার আর নাই, তাই না? তো যারা মনে করেন আমার স্কুলের ফ্রেন্ড, যেমন কুড়িগ্রামের ফ্রেন্ড যারা, আমি যখন কুড়িগ্রাম ছিলাম তখন ওরা আমাকে কেউ বেল দেয় নাই। এখন আমার সাথে যোগাযোগ করে দেখি, এখন দেখি আমাকে ফোন দেয়, যোগাযোগ করে। এখন যোগাযোগ করে আমি কি করব বলেন? আবার ওই যে দেখা গেল রাজশাহীর ফ্রেন্ড, ওরা আমার সাথে এখন যোগাযোগ করে। তো এখন যোগাযোগ করে আমি কি করবো বলেন? আমি যখন রাজশাহীতে ছিলাম তখন ওরা আমাকে বেল দেয় নাই, আমাকে দাম দেয় নাই। তো এখন আমার সাথে যোগাযোগ করে কী হবে বলেন? একটা এক্সাম্পল দিই, স্কুলে থাকতে এক মেয়েকে আমি পছন্দ করতাম, সেই মেয়েকে কারণে আমার অনেক ঝামেলা হয়েছে, অনেক সমস্যা হয়েছে। যাই হোক, স্কুলে থাকতে সে মেয়ে আমাকে বেল দিত না, আমার সাথে যোগাযোগ করতো না। এই 1-2 বছর আগে দেখি সে মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ফেসবুকে। সে এখন 2 বাচ্চার না 3 বাচ্চার মা। আমার প্রশ্ন, এখন সে 2-3 বাচ্চার মা, এখন তার সাথে যোগাযোগ করে আমি কি করব বলেন? যখন দরকার ছিল তখন তো যোগাযোগ করে নাই সে আমার সাথে, তাই না? এখন তার সাথে আমি যোগাযোগ করে কি করব? তো যাক, আপনাদেরকে ইসলামিক রেফারেন্সগুলো আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, যে হাদিসটা আমাকে অনেক সাহায্য করছে সেটা হলো, এটা হলো সুনানে আত-তিরমিজির 1997 নম্বর হাদিস। আমার কাছে যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে 1997, আমার সিরিয়ালের সাথে আপনার সিরিয়াল নাও মিলতে পারে। তো এইখানে যেটা বলা আছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের বন্ধুর সাথে ভালোবাসার আধিক্য প্রদর্শন করবে না, হয়তো সে একদিন তোমার শত্রু হয়ে যাবে। তোমার শত্রুর সাথেও শত্রুতার চরম সীমা প্রদর্শন করবে না, হয়তো সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, যে যারা আমার এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল, যারা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি এই ফ্রেন্ডগুলো যারা ছিল, আমি এদের সাথে আমি ওই জন্য যোগাযোগটা বন্ধ করে দিছি। যোগাযোগটা বন্ধ করে দিছি যেই কারণে, সেটা হলো, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আরেকটা হাদিস আছে, এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না। এটা বুখারী শরীফের 6133 নাম্বার হাদিসে আছে। হাদিসটার অর্থ হলো যে মুমিন এক ভুল বারবার করে না, এই হাদিসটার অর্থ। তো আমি আমার এই স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ড, এদের পিছনে আমি অনেক ইনভেস্ট করছি টাকা, ইনভেস্ট করছি মানি, টাইম, তাদের আমি পাশে ছিলাম, বিপদে পাশে ছিলাম। আমার ক্ষেত্রে কী হয়েছে, যে আমি যখন আমার স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, এদের পিছনে আমি অনেক টাকা ব্যয় করছি, অনেক টাইম ব্যয় করছি, এদের পাশে ছিলাম, আমি এদের বিপদেও পাশে ছিলাম। কিন্তু আমার বিপদে আমি কাউকে পাশে পাই নাই। আমার যখন অভাব ছিল, আমার যখন অভাব চলছিল, কাউকে আমি পাশে পাই নাই। এই স্কুল কলেজ ইউনিভার্সিটি কাউকে আমি পাশে পাই নাই। আমি যখন অসুস্থ ছিলাম, কেউ আমার পাশে ছিল না। তো এই কারণে আমি আসলে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করি না। প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না। এখানে আমি একটা কোটেশন আনছি, যে নো ম্যাটার হাউ মেনি টাইমস এ স্নেক শেড ইটস স্কিন, ইট উইল অলওয়েজ বি এ স্নেক, রিমেম্বার দ্যাট বিফোর অ্যালাউইং সার্টেন পিপল ব্যাক টু ইন্টু লাইফ। তো আমার কথা হলো
যে যে যাদেরকে আমি পাশে পাই নাই, তো আমি তো মানুষের আসল রূপ জানতে পারছি, তাই না? বিপদে পড়ে আমি মানুষের আসল রূপটা দেখতে পাইছি, এই জন্য আমি এখন আর কারোর সাথে বন্ধুত্ব করি না। একটা ব্যাপার, এই যে এখানে দেখা যাচ্ছে যে নিজের বন্ধুত্বের সাথে ভালোবাসার আধিক্য প্রদর্শন করবে না, ওই জন্য এখন আমি আর কারোর সাথে সেরকম মানে বন্ধুত্ব তেমন একটা করি না। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে কোরআন যেভাবে টক্সিক মানুষদের সামলাতে বলে, যেমন এটাও বলতেছি আপনাদেরকে, যেমন যারা মনে করেন যে ঢাকায় থাকে, ঢাকার ছেলে দাপট দেখায়, হ্যাঁ, ঢাকার ছেলে বেশ দাপট দেখায়। তারপরে যারা মনে করেন সরকারি ইউনিভার্সিটিতে পড়ছে, হুম, UNIVERSITY, হ্যাঁ, ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, এরা বলে চান্স পেয়ে দেখা। এটা একটা কমন ডায়লগ দেয় যে চান্স পেয়ে দেখা। যেমন আমার ছোটো ভাই, সে মেডিকেলে পড়াশোনা করছে, সরকারি মেডিকেলে, BCS ক্যাডার। সে ডায়লগ দেয় যে একবার মরে আর একবার জন্মালেও নাকি এর পাশে আমি দাঁড়াইতে পারবো না। তো ডায়লগ দেয় যে চান্স পেয়ে দেখা, কয় একবার মরে আর একবার জন্মালেও তার পাশে দাঁড়াতে পারবো না। ডায়লগ দেয়। আবার যারা মনে করেন যে ঢাকায় বাড়ি গাড়ি আছে, বাড়ি গাড়ি আছে, এরা অহংকার দেখায়, এরা নিজেকে বড় হিসেবে রিপ্রেজেন্ট করে। আবার যারা মনে করেন বড় ডিগ্রি আছে, ডেজিগনেশন আছে, যেমন আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, ও ছিল DGM, সরি ও মানে GM ছিল, GM, খুব অত্যাচার করতো। তো এদেরকে কিভাবে সামলাতে হবে, যে এখানে কোরআনে বলে দিছে, যেমন এটা আমাকে অনেক হেল্প করছে। এটা যেমন কোরআনের 73 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলা আছে, লোকে যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করে চলো। এই যে যারা এই যে দাপট দেখায়, এই যে ঢাকার ছেলে, তারপর যাদের যে ঢাকায় বাড়ি গাড়ি আছে, এই যে অহংকার দেখায়, এই যে যাদের ডেজিগনেশন আছে, বড় ডেজিগনেশন বানান কি, যাদের যে বড় ডেজিগনেশন আছে, যারা যে সরকারি ইউনিভার্সিটিতে পড়ে, সরকারি চাকরি করে, এরা যে অত্যাচার করে খুব, এদের কারণে যে এখানে এটা বলা আছে যে লোকে যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, সৌজন্য সহকারে ওদেরকে পরিহার করে চলো। আরেকটা যে 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে বলা আছে, আর রহমানের বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং জাহেল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষা সম্বোধন করে, তখন তারা বলে সালাম, আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না। যেমন আমার বাবা মা সবসময় আমার সাথে মানসিক টর্চার করে, সবসময় প্রতিদিন ঘুম থেকে উঠেই আমাকে মানসিক টর্চার শুরু করে, উল্টাপাল্টা কথা বলে, গালিগালাজ করে। তার সমাধানে যে এখানে দেয়া আছে যে যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করে, তখন তারা বলে সালাম, আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না। এই সূরাতে বলা আছে কি, আর তারা যখন অনর্থক কথাবার্তা শুনে তখন তা থেকে বিমুখ হয় এবং বলে আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সহচর্য চাই না। যেমন আমার গ্রামের আত্মীয় স্বজনেরা কী বলে যে আমি বিয়ে করি নাই বলে আমার নাকি শারীরিক সমস্যা আছে, তারপর বলে আমি চাকরি করি নাই বলে আমি নাকি বেকার, এরকম উল্টাপাল্টা কথা বলে। তো তাদের জন্য এই যে এই আয়াত, যে আর তারা যখন অনর্থক কথাবার্তা শুনে তখন তা থেকে বিমুখ হয় এবং বলে আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য, আমরা অজ্ঞদের সহচর্য চাই না। ওদের কথা যেন তোমাকে দুঃখ না দেয়, যাবতীয় সম্মান আল্লাহর জন্য, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্যতে কেবল আল্লাহ ব্যতীত নয়, ওদের কার্যকলাপে তুমি দুঃখিত হও না, আর ওদের ষড়যন্ত্র করার কারণে অন্তরে কুণ্ঠাবোধ করো না। কাজেই তাদের কথাবার্তা তোমাকে যেন দুঃখ না দেয়। আমি জানি তারা যা গোপন করে আর যা প্রকাশ করে। তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সঠিকতা একদম মূর্খদের এড়িয়ে চলো। তো এইখানে যেটা বলা আছে সেটা হলো টক্সিক মানুষদেরকে এড়িয়ে চলতে হবে। যেমন আমার ওই বাসাবোর ওই ফ্রেন্ড, যে সবসময় বলে যে ঢাকার ছেলে অত্যাচার করে, এখন যে বাড়িওয়ালার ছেলে খুব অত্যাচার করতো।
আমাদের যে বাড়িওয়ালা যাদের ভাড়া থাকতাম আমরা খিলগাতে, তোর বড় ছেলে 2009 সালে আমি যে ইন্টারনেটের কানেকশন নিছি, তো আমাকে একদিন সে বাসায় ডাকছে, ডেকে বলতেছে আপনার ইন্টারনেটের স্পিড কত? তা আমি বলছি 8 কিলোবাইট। তো সে তখন টিটকারি করতেছে, টিটকারি করে বলতেছে এত কম, আমাদের তো 100 কিলোবাইট। তো ওই আমাদের ওখানে খিলগাতে বাবু ভাই নামে যে ছিল সে ইন্টারনেট প্রোভাইড করতো। তো বাবু ভাইয়ের কাছ থেকে পরে যোগাযোগ করলাম, যোগাযোগ করে জানতে পারলাম ওদের বাসায় নাকি 12 কিলোবাইটের স্পিড দেওয়া আছে। আচ্ছা, আমাকে টিটকারি করে বলতেছে ওদের বাসায় নাকি 100 কিলোবাইট। যাক, খুব অত্যাচার করতো ওরা। তো এদের সমাধান হলো যে এইখানে, যে এদের কাছ থেকে দূরে থাকতে হবে, এদেরকে এড়া যেতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা শেষ করতে চাই, ভিডিও বড় হয়ে যাচ্ছে, যে নেভার ওয়েস্ট ইউর ফিলিংস অন পিপল হু ডোন্ট ভ্যালু ইউর ফিলিংস। যেমন দেখেন এই যে ছেলেটা যে মেয়েকে লাভ দিছে, সরি, এই যে এখানে দেখেন ছেলেটা একে যে একটা লাভ দিছে, ওই মেয়েটা এটাকে ডাস্টবিনে ফেলে দিছে। তো একই ঘটনা আমার সাথে হয়েছিল। আমি একবার অনেক কষ্ট করে কালো জিরার তেল সংগ্রহ করছিলাম, অনেক জায়গায় কোথাও অরিজিনাল কালো জিরার তেল পাচ্ছিলাম না, পরে সেই শান্তিনগর থেকে পাইছি, পেয়ে আমার বোনকে গিফট করছিলাম। তা আমার বোন করছে কি ডাস্টবিনে ফেলাই দিছে। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়, যেমন আমার বাবা মার ক্ষেত্রে কি হয়, তা আমার বাবা মাকে আমি যখন কোনো পরামর্শ দিই, তারা করে কি ডাস্টবিনে ফেলে দেয়। আমার বাবা মাকে আমি যখনই কোনো ইসলামের কথাবার্তা বলি, ইসলামিক ওয়েতে যখন আমি কোনো পরামর্শ দিই, কোনো বুদ্ধি দিই, আমার বাবা মা করে কি যে ডাস্টবিনে ফেলে দেয়। আমার বাবা মা সবসময় তার আরেক ছেলে আছে, তার সাথে বুদ্ধি পরামর্শ করে, সব কিছু করে। তো যাক, ওটা ব্যাপার না। ব্যাপার হলো আমার দাদাও আমার যে ছোটো চাচার সাথে বুদ্ধি পরামর্শ করতো। আমার দাদা বড় ছেলের সাথে বুদ্ধি পরামর্শ করতো না। তার তার যার সাথে কমফোর্ট ফিল করে সে করছে, সমস্যা কী? তো এই যে মনোবিজ্ঞানের একটা কথা বলে যে যার কাছে আপনি সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, যার কাছে কমফোর্ট ফিল করেন, হ্যাঁ, তাদের সাথে ওঠা বসা করুন। টক্সিক পিপল, হেটার, এদেরকে এড়িয়ে চলুন। তা আমার ওই কুড়িগ্রামের ফ্রেন্ড, রাজশাহীর ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, এরা দেখা গেল যে আমাকে যে বেল দেয় না, কিছু বলে তারা ডাস্টবিনে ফেলা দেয়। তা আমি কেন তাদের সাথে ওঠা বসা করতে যাবো বলেন? আমাকে সে 2 পয়সা দাম দেয় না। তো আমার যেমন যে কুড়িগ্রামের ফ্রেন্ড, স্কুল কলেজ ইউনিভার্সিটির ফ্রেন্ড, হ্যাঁ, এরা যারা আমাকে যে 2 পয়সা দাম দেয় না, তাদের কাছে আমি যে এইটা মেনে চলি যে লোকে যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে উদাহরণকে পরিহার করে চলো। যে পরিহার, যারা সরকারি ইউনিভার্সিটিতে পড়ে এরা দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটিকে একটু নিচু চোখে দেখে, হ্যাঁ, চান্স পেয়ে দেখা, হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলে। তো আমি ওদেরকে এই যে পরিহার করে চলি। যাদের মনে করেন বড় ডিগ্রি আছে, হ্যাঁ, যারা পিএইচডি করা, ওরা দেখে অনেক দাপট দেখায়। যাদের অনেক বড় বড় ডেজিগনেশন আছে, হ্যাঁ, জিএম, যেমন আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, আমার জিএম, এইচআর খুব অত্যাচার করতো। ওদেরকে এই যে পরিহার করে চলি। এখানে আরও বলা আছে যে এই যে মূর্খদের এড়িয়ে চলো, মূর্খদের এড়িয়ে চলো। তারপরে ওরা যা, ওদের কথা যেন তোমাকে দুঃখ না দেয়, ওরা যা বলবে তাকে বেল দেওয়া যাবে না, তুমি ধৈর্য ধারণ করো। ওদের কার্যকলাপে তুমি দুঃখিত হবে না, ওদের কার্যকলাপে যেন দুঃখ না দেয়। অর্থাৎ মানুষ যা বলবে সেটা বেল দিবেন না। আমি আমার বন্ধু বান্ধবকে বেল দিই না, পাতা দিই না, সবাইকে ফেসবুকে ব্লক করে দিছি। ওরা ওদের মতো থাকে, আমি আমার মতো থাকি, শেষ। তা আমাকে তো আল্লাহ একটা রুহ দিছে, তাই না? রুহটাকে প্রোটেক্ট করতে হবে। এখন যেমন মনে করেন এইটা হলো আমার রুহ, আমার অন্তর, কিংবা এইটা হলো আমার অন্তর। এখন আপনি এসে গুদা দিলেন, যেমন আমার বাপ মা সবসময় আমার সাথে মানসিক টর্চার করে, কী হলো বলেন? আমার রুহ তো ক্ষতিগ্রস্ত হলো, তাই না? এটা করতে গেলে তো আমার স্ট্রেস বেড়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে, পালপিটেশন বেড়ে যাবে। তো এর কাছ থেকে দূরে থাকা ভালো। এই জন্য আমার বাবা মার সাথে আমি সেই 2014-15 সাল থেকে কথা বলি না। আমার স্কুল কলেজের বন্ধুবান্ধবের সাথেও কথা বলি না, কারোর সাথে যোগাযোগ করি না, একা থাকি, মুরাকাবা করি, ইবাদত বন্দেগী করি, মসজিদে যাই, মসজিদে ম্যাক্সিমাম টাইম থাকি, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করি। তো যাক, যা কিছু বললাম কেউ মনে কষ্ট পাবেন না, কাউকে ছোট করার উদ্দেশ্যে কিংবা কাউকে হার্ট করার উদ্দেশ্যে কিছু বলি নাই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।